বাদল, জি। তোর গায়ে কেরোসিন ঢালার ব্যাপারটা মনে হয় তাড়াতাড়ি সেরে ফেলা দরকার। আর দেরি করা যায় না। কেন? দেশ ঠিক হয়ে যাচ্ছে, সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। যা করার তার আগেই করতে হবে। দেশ ঠিক হয়ে যাচ্ছে কে বলল? মাঝে মাঝে আমি ভবিষ্যৎ দেখতে পাই। বাদল কিছু বলল না। হিমুর কথা সে শুনতে পায়নি। তার সমস্ত এনজিও এখন দিলীপ কুমারের কর্মকাণ্ডে নিবেদিত। হিমু বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। ঘুম ঘুম পাচ্ছে। খানিকক্ষণ ঘুমিয়ে নেওয়া যেতে পারে। হিন্দি সে বোঝে না। ওদের কথাবার্তা কিছুই বুঝতে পারছে না। বাদল এবং জয়গুণের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ছবি দেখার জন্য হলেও হিন্দি দেখার দরকার ছিল। হিমু শুনেছে হিন্দি খুব নাকি মিষ্টি ভাষা। তার এটা মনে হয় না। লেডিস টয়লেটের হিন্দি হচ্ছে দেবীও কি হাগনকুঠি, অর্থাৎ দেবীদের হাগাঘর। যে ভাষায় মেয়েদের বাথরুমের এত কুৎসিত নাম, সেই ভাষা মিষ্টি হবার কোনো কারণ নেই। হিমু পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। হিমু অনেক দিন পর বাবাকে স্বপ্ন দেখল। তিনি খুব চিন্তিত মুখে হিমুর বিছানায় বসে আছেন। গায়ে খদ্দরের চাদর, হাত দুটো কোলের উপর ফেলে রাখা, চোখে চশমা। চশমার মোটা কাঁচের ভেতর থেকে তার জলজলে চোখ দেখা যাচ্ছে। হিমু বাবাকে দেখেই ধর্মর করে উঠে বসল। বাবা বললেন, কেমন আছিস শিমু? খুব ভালো আছি বাবা। তুই তো সব গন্ডগোল করে ফেলেছিস। এত শখ ছিল তুই মহাপুরুষ হবি, এত ট্রেনিং দিলাম তোকে। ট্রেনিং দিয়ে কি আর মহাপুরুষ বানানো যায় বাবা? ট্রেনিং দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে না পারলে মহামানুষ বানানো যাবে না কেন? অবশ্যই যায়। ট্রেনিং ঠিকমতো দিতে পারলে। তাহলে মনে হয় তোমার ট্রেনিংয়ে গন্ডগোল ছিল। হুম, ট্রেনিংয়ে কোনো গন্ডগোল নাই। তুই নিয়মকানুন মানছিস না। মহাপুরুষের প্রথম শর্ত হলো কোনো ব্যক্তিবিশেষের উপর মায়া করবি না। মায়া হবে সর্বজনীন। মায়াটাকে ছড়িয়ে দিবি। তাই তো করছি। মোটেই তা করছিস না। তুই জড়িয়ে পড়ছিস। মারিয়াটাকে। মারিয়া হচ্ছে মরিয়ম। তুই এই মেয়ের সঙ্গে এমন জড়ালি কেন? জড়াইনি তো বাবা। আমি তো সাংকেতিক চিঠির জবাব পর্যন্ত দিইনি। ও চিঠি দেবার পর ওর বাসায় যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। এটাই কি প্রমাণ করে না যে তুই জড়িয়ে পড়েছিস? মেয়েটার মুখোমুখি হতে ভয় পাচ্ছিস। তুমি কি তার বাসায় যেতে বলছো? অবশ্যই যাবি। কিন্তু বাবা, একটা ব্যাপার কি জানো? আমার ধারণা এই যে স্বপ্নটা দেখছি, এটা আসলে দেখছি আমার অবচেতন মনের কারণে। আমার অবচেতন মন চাচ্ছে আমি মারিয়ার সঙ্গে দেখা করি। সেই চাওয়াটা প্রবল হয়েছে বলেই সে তোমাকে তৈরি করে স্বপ্নে আমার কাছে নিয়ে এসেছে। তুমি আমাকে মারিয়ার বাসায় যেতে বলছো। তুমি আমার অবচেতন মনেরই একটা ছায়া, এর বেশি কিছু না। তা হতে পারে। আমার অবচেতন মন যা চাচ্ছে তাই তোমাকে দিয়ে বলিয়ে নিচ্ছে। যুক্তির কথা। মহাপুরুষরা কি যুক্তিবাদী হন বাবা? তাদের ভেতর যুক্তি থাকে, কিন্তু তারা যুক্তি দিয়ে পরিচালিত হন না। কেন? কারণ যুক্তি শেষ কথা না। শেষ কথা হচ্ছে চেতনা, কনসেন্স। চেতনা কি যুক্তির বাইরে? যুক্তি চেতনার একটা অংশ, কিন্তু খুব ক্ষুদ্রাংশ। ভালো কথা, মারিয়া মেয়েটা দেখতে কেমন? খুব সুন্দর। আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে দেখিনি। চুল কি কোকড়ানো না প্লেন? চুল কোকড়ানো। তোর মার চুলও ছিল কোকড়ানো। সে অবশ্যই দেখতে শ্যামলা ছিল। আচ্ছা, যাই হোক, মারিয়া মেয়েটা লম্বা কেমন? গজ ফিতা দিয়ে তো মাপিনি, তবে লম্বা আছে। মুখের শেপ কেমন? গোল নাকি লম্বাটে? লম্বাটে। চোখ কেমন? চোখ খুব সুন্দর। চোখ কি খুব ভালো করে লক্ষ্য করেছিস? একটা মানুষের ভেতরটা দেখা যায় চোখের দিকে তাকিয়ে। তুই কি চোখ খুব ভালো করে লক্ষ্য করেছিস? হুম। আচ্ছা হিমু, শোন, মেয়েটার ডান চোখ কি বাঁ চোখের চেয়ে সামান্য বড়? হ্যাঁ, তুমি জানলে কি করে? তোর মায়ের চোখ এরকম ছিল। আমি যখন তাকে ব্যাপারটা বললাম, ও তো কেঁদে কেটে একদম অস্থির। আমাকে বলে কি, কাজল দিতে গিয়ে এরকম দেখাচ্ছে। একটা চোখে কাজল বেশি পড়েছে, একটাই কম পড়েছে। মা চোখে কাজল দিত? হ্যাঁ, শ্যামলা মেয়েরা যখন চোখে কাজল দেয় তখন তাদেরকে একদম অপূর্ব লাগে। বাবা, হুম? এই যে মারিয়া সম্পর্কে তুমি জানতে চাচ্ছ, কেন?
তোর মার সঙ্গে মেয়েটার মিল আছে কিনা তা জানার জন্যে। বাবা শোনো, তুমি এত সব জানতে চাচ্ছ কারণ মেয়েটার বিষয়ে আমার নিজের কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। আমার অবচেতন মন সেই ইচ্ছা পূরণ করার জন্য তোমাকে নিয়ে এসেছে। হতে পারে। হতে পারে না, এটাই হলো ঘটনা। তুমি আমার নিজের তৈরি স্বপ্ন ছাড়া কিচ্ছু না। পুরো জগৎটাই তো স্বপ্ন রে বোকা। তুমি সেই স্বপ্নের ভেতরে স্বপ্ন। আমি এখন আর স্বপ্ন দেখতে চাচ্ছি না, আরাম করে ঘুমাতে যাচ্ছি। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যাও। তুই ঘুমা, আমি পাশে বসে থাকি। কোনো দরকার নেই বাবা, তুমি বিদায় হও। বাবা উঠে দাঁড়ালেন, বিষণ্ণ মুখে চলে গেলেন। তারপরেই হিমুর ঘুম ভাঙল। মনটা একটু খারাপই হলো। বাবা আরও কিছুক্ষণ বিছানায় বসে থাকলে তেমন কোনো ক্ষতি হতো না। হিমুর বাবা তার পুত্রের জন্য কিছু উপদেশ বাণী রেখে গিয়েছিলেন। ব্রাউন প্যাকেটে মোড়া সেই উপদেশ বাণীর উপর লেখা আছে কত বয়সে পড়তে হবে। 18 বছর হবার পর যে উপদেশ বাণী পড়তে বলেছিলেন তা হলো, হিমালয়, তুমি 18 বর্ষে পদার্পণ করিয়াছ। আমার অভিনন্দন। 18 বর্ষকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এই বয়সে নারী ও পুরুষ যৌবনপ্রাপ্ত হয়। তাহাদের চিন্তা চেতনায় ব্যাপক পরিবর্তন আসে। এই পরিবর্তনের ফল শুভ যেমন হয়, মাঝে মাঝে অশুভও কিন্তু হয়। প্রিয় পুত্র, তোমাকে আজ আমি তরুণ তরুণের আকর্ষণের বিষয়ে আমার দীর্ঘদিনের চিন্তার ফসল বলিতে চাই। মন দিয়া পাঠ করো কেমন? তরুণ তরুণীর আকর্ষণের সমগ্র বিষয়টাই পুরাপুরি জৈবিক। ইহা পশু ধর্ম। এই আকর্ষণের ব্যাপারটিকে আমরা নানানভাবে মহিমান্বিত করিবার চেষ্টা করিয়াছি। প্রেম নিয়া কবি সাহিত্যিকরা মাতামাতি করিয়াছেন। চিত্রকররা প্রেমিক প্রেমিকার ছবি অঙ্কন করিয়াছেন। গীতিকাররা গান রচনা করিয়াছেন। গায়করা আবার সেই গান নানান ভঙ্গিমায় গাহিয়াছেন। প্রিয় পুত্র, প্রেম বলিয়া জগতে কিচ্ছু নাই। ইহা শুধুমাত্র শরীরের প্রতি শরীরের আকর্ষণ। এই আকর্ষণ প্রকৃতি তৈরি করিয়াছেন, যাহাতে তাহার সৃষ্টি বজায় থাকে। নরনারীর মিলনে শিশু জন্মগ্রহণ করিবে, প্রকৃতির সৃষ্টি বজায় থাকিবে। একই আকর্ষণ প্রকৃতি তাহার সমস্ত জীবজগতে তৈরি করিয়াছেন। আশ্বিন মাসে কুকুরের শরীর 2 দিনের জন্য উত্তপ্ত হয়। সে তখন কুকুরের সঙ্গের জন্য প্রায় উন্মত্ত আচরণ করে। ইহাকে আমরা প্রেম বলিব? প্রিয় পুত্র, মানুষ ভান করিতে জানে, পশু জানে না। এই একটি বিষয় ছাড়া মানুষের সঙ্গে পশুর কোনো তফাৎ নাই। যদি কখনো কোনো তরুণীর প্রতি তীব্র আকর্ষণ বোধ করো, তখন অবশ্যই তুমি সে আকর্ষণের স্বরূপ অনুসন্ধান করিবে। দেখিবে আকর্ষণের কেন্দ্রবিন্দু তুচ্ছ শরীর। যেহেতু শরীর নশ্বর সেহেতু নশ্বর। প্রিয় পুত্র, তোমাকে হইবে, ইহা স্মরণ রাখিয়া অগ্রসর হইও। প্রকৃতি তোমার সহায় হোক, এই শুভকামনা রইল আমার। তার বাবা কি আসলেই অপ্রকৃতস্থ? কাদের আমরা প্রকৃতস্থ বলবো? যাদের চিন্তাভাবনা স্বাভাবিক পথে চলে তাদের? যারা একটু অন্যভাবে চিন্তা করে তাদের আমরা আলাদা করে ফেলি? তা কি ঠিক? হিমুর বাবা তার পুত্রকে মহাপুরুষ বানাতে চেয়েছিলেন। তার ইচ্ছার কথা শোনা মাত্রই আমরা তাকে উন্মাদ হিসেবে আলাদা করে ফেলেছি। কোনো বাবা যদি বলেন আমি আমার ছেলেকে বড় ডাক্তার বানাবো, তখন আমরা হাসি না, কারণ তিনি চেনা পথে হাঁটছেন। হিমুর বাবা তার সমগ্র জীবনে হেঁটেছেন অচেনা পথে। হিমু সেই পথ কখনো অস্বীকার করেনি। স্বপ্ন তাকে কাবু করে ফেলেছে। সকালবেলাতেই বিষণ্ণ বোধ করছে। বিষণ্ণতা কাটানোর জন্য কী করা যায়? মন আরও বিষণ্ণ হয় এমন কিছু করা, যেমন রূপার সঙ্গে কথা বলা। অনেক দিন তার সাথে কথা হয় না। মন এখন বিষণ্ণ। রূপার সঙ্গে কথা বলার পর মন নতুন করে বিষণ্ণ হবে। পুরনো বিষণ্ণতা এবং নতুন বিষণ্ণতায় কাটাকাটি হয়ে সে স্বাভাবিক হবে। তারপর যাবে আজগর সাহেবের সঙ্গে দেখা করতে। তারপর কি? চিত্রলেখা নামের ওই বাড়িতে কি যাবে? দেখে আসবে মারিয়াকে। অনেকবার টেলিফোন করলো রূপাদের বাসায়। টেলিফোন যাচ্ছে, রূপাই টেলিফোন ধরছে, কিন্তু সে হ্যালো বলার সঙ্গে সঙ্গে লাইন কেটে যাচ্ছে। প্রকৃতি চাচ্ছে না হিমু রূপার সঙ্গে কথা বলুক। ফুপার বাড়িতে আজ উৎসব। বাদল তার কেরোসিন টিন ব্যবহার করতে পারেনি।
তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয়েছে। খালেদা জিয়া পদত্যাগ করেছেন। দুই দলের মর্যাদা বহাল আছে। দুই দলই দাবি করছে তারা জিতেছে। দুই দলই বিজয় মিছিল বের করেছে। সব খেলায় একজন জয়ী হন, অন্যজন পরাজিত হন। রাজনীতির খেলাতেই শুধুমাত্র দুটি দল একসঙ্গে জয়ী হতে পারে অথবা একসঙ্গে পরাজিত হয়। রাজনীতির খেলা বড়ই মজাদার খেলা। এই খেলায় অংশগ্রহণ তেমন আনন্দের না, দূর থেকে দেখার আনন্দ আছে। হিমু গভীর আনন্দ নিয়ে খেলাটা দেখছে। শেষের দিকে খেলাটায় উৎসব ভাব এসে গেছে। ঢাকার মেয়র হানিফ সাহেব করেছেন জনতার মঞ্চ। সেখানে বক্তৃতার সঙ্গে গান বাজনা চলছে। খালেদা জিয়া তৈরি করেছেন গণতন্ত্র মঞ্চ। সেখানে গান বাজনা একটু কম, কারণ বেশিরভাগ শিল্পী জনতার মঞ্চে। তারা গান বাজনার অভাব বক্তৃতায় পুষিয়ে দেওয়ার চেষ্টা করছেন। গণতন্ত্র মঞ্চ একটু বেকায়দায় অবস্থায় আছে বলে মনে হচ্ছে। তেমন জমছে না। উদ্যোক্তারা একটু যেন বিমর্ষ। দুটি মঞ্চ থেকেই দাবি করা হচ্ছে আমরা ভারত বিরোধী। ভারত বিরোধিতা আমাদের রাজনীতির একটা চালিকা শক্তি হিসেবে উঠে আসছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আমাদের স্বাধীনতার জন্য তাদের সাহায্য নিতে হয়েছিল। এই কারণে কি আমরা কোনো হীনমন্যতায় ভুগছি? শুধুমাত্র হীনমন্যতায় ভুগলেই এইসব জটিলতা দেখা দেয়। এই হীনমন্যতা কাটানোর প্রধান উপায় জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। সবাই মিলে সেই চেষ্টাটা কি করা যায় না? আমাদের সারা দেশে অসংখ্য স্মৃতিস্তম্ভ আছে। যেসব ভারতীয় সৈন্য আমাদের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা কিন্তু কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করিনি। কেন করিনি? করলে কি জাতি হিসেবে আমরা ছোট হয়ে যাব? আমাদের কবি সাহিত্যিকরা স্বাধীনতা নিয়ে কত চমৎকার সব কবিতা, গল্প, উপন্যাস লিখলেন। সেখানে কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কোনো উল্লেখ নেই। উল্লেখ করলে ভারতীয় দালাল আখ্যা পাবার আশঙ্কা। বাংলাদেশে এই রিস্ক নেওয়া যায় না। অন্য একটি দেশের স্বাধীনতার জন্য ওনারা প্রাণ দিয়েছেন। এদের ছেলেমেয়ে স্ত্রীর কাছে অন্য দেশের স্বাধীনতা কোনো ব্যাপার না। স্বামীহারা স্ত্রী, পিতাহারা সন্তানদের অশ্রুর মূল্য আমরা দেব না? আমরা কি অকৃতজ্ঞ? বাংলাদেশের আদর্শ নাগরিক কি করবে? ভারতীয় কাপড় পরবে, ভারতীয় বই পড়বে, ভারতীয় ছবি দেখবে, ভারতীয় গান শুনবে। ছেলেমেয়েদের পড়াতে পাঠাবে ভারতীয় স্কুল কলেজে। চিকিৎসার জন্য যাবে বোম্বাই, ব্যালোর এবং ভারতীয় গরু খেতে খেতে চোখ মুখ কুচকে বলবে শালার ইন্ডিয়া দেশটাকে শেষ করে দিল। দেশটাকে ভারতের খপ্পর থেকে বাঁচাতে হবে। হিমুর ফুপা মদের গ্লাস হাতে নিয়ে বিজবিজ করে বললেন, বুঝলি হিমু, দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাতে হবে। এটা হচ্ছে রাইট টাইম। হিমু বলল, অবশ্যই। ইন্ডিয়ান দালাল যে কটা আছে সব কটাকে জুতা পেটা করা দরকার। অবশ্যই। দালালদের নিয়ে মিছিল করতে হবে, সবার গলা থাকবে জুতার মালা। এত জুতা পাবেন কোথায়? জুতা পাওয়া যাবে, জুতা কোনো সমস্যা না। অবশ্যই। ফুপা অল্প সময় যে পরিমাণ মদ্যপান করেছেন তা তার জন্য বিপজ্জনক। তার আশেপাশে যারা আছে তাদের জন্য বিপজ্জনক। এই অবস্থায় ফুপার প্রতিটা কথায় অবশ্যই বলা ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না। শুধু 2 পেগ খাবে, এর বেশি 1 ফোঁটাও না। খবরদার হিমু, তোর উপর দায়িত্ব, তুই চোখে চোখে রাখবি। তারা বসে আছে ছাদে। বাদল আগুনে আত্মহতি দিচ্ছে না। এই আনন্দ সেলিব্রেট করা হচ্ছে। ফুপা মদ্যপানের অনুভূতি পেয়েছেন। ফুপু কঠিন গলায় বলে দিয়েছেন। হিমু চোখে চোখে রাখার পরেও ফুপার এখন সপ্তম পেগ যাচ্ছে। তার কথাবার্তা সবই এলোমেলো, একটু হিক্কার মতো উঠছে। বমি পর্ব শুরু হতেই বেশি দেরি হবে না। হিমু, জি ফুপা। দেশটাকে আমাদের ঠিক করতে হবে হিমু। অবশ্যই। দেশমাতৃক অনেক বড় ব্যাপার। জি ঠিকই বলেছেন। দেশপিত্রিকা হলে দেশটাকে রসাতলে নিয়ে গেলেও কোনো ক্ষতি ছিল না। দেশপিত্রিকা আবার কি? ফাদারল্যান্ডের বাংলা অনুবাদ করলাম। ফাদারল্যান্ড কেন বলছিস? জন্মভূমি হলো জননী, জননীর জন্মভূমি স্বর্গদপি গরিয়সী। ফুপা, আর মদ্যপান করাটা বোধহয় ঠিক হচ্ছে না। খুব ঠিক হচ্ছে। তোর চেখে দেখার ইচ্ছা থাকলে চেখে দেখ, আমি কিছুই মনে করব না। এইসব ব্যাপারে আমি খুবই লিবারন। আমার ইচ্ছা করছে না ফুপা। ইচ্ছা না করলে থাক, খেতে হয় নিজের রুচিতে, পড়তে হয় অন্যের রুচিতে, ঠিক না? অবশ্যই ঠিক। বুঝলি হিমু, দেশ নিয়ে নতুন করে এখন চিন্তা ভাবনা শুরু করতে হবে। ভারতের আগ্রাসনের বিষয়ে সচেতন থাকতে হবে। হিমু গম্ভীর গলায় বলল,
জাতীয় পরিষদে আইন পাশ করতে হবে যে কেউ তাদের ছেলেমেয়েদের ভারতে পড়তে পাঠাতে পারবে না, কারণ ভারতীয়রা আমাদের সন্তানদের ব্রেইন ওয়াশ করে দিচ্ছে, তাই না ফুপা? ফুপা মদের গ্লাস মুখের কাছে নিয়েও নামিয়ে নিলেন। কঠিন কোনো কথা বলতে গিয়েও বললেন না, কারণ তিনি তার পুত্র বাদরকে ভর্তি করেছেন দার্জিলিংয়ের এক বিশ্ববিদ্যালয়ে। হিমু, জি ফুপা। রাজনীতি বাদ দিয়ে চল অন্য কিছু নিয়ে আলাপ করি। জি আচ্ছা, কী নিয়ে আলাপ করতে চান? আবহাওয়া নিয়ে কথা বলবেন? না। সাহিত্য নিয়ে কথা বলবেন ফুপা? গল্প, উপন্যাস? আর ধত, সাহিত্যের লোকগুলিও বাদ, এরা আরও বেশি বদ। তাহলে কি নিয়ে কথা বলা যায়? একটা কোনো টপিক বের করুন। ফুপা মদের গ্লাস হাতে নিয়ে চিন্তিত মুখে টপিক চিন্তা করতে লাগলেন। হিমু ছাদে শুয়ে পড়ল। আকাশে নাকি নতুন কি একটা ধূমকেতু এসেছে, হায়াকুতাকা। বেচারাকে দেখা যায় কিনা। ৯,০০০ বছর আগে সে একবার পৃথিবীকে দেখতে এসেছিল, এখন আবার দেখছে। আবারও আসবে ৯,০০০ বছর পর। ৯,০০০ বছর পর বাংলাদেশকে এসে কেমন দেখবে কে জানে। ধূমকেতু খুঁজে পাচ্ছে না। সপ্তর্ষি মণ্ডলের নিচে তার থাকার কথা। উত্তর আকাশে সপ্তর্ষি মণ্ডল পাওয়া গেল। এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হিসেবে জ্বলজ্বল করছে সপ্তর্ষি। ফুপা জড়ানো গলায় বলেন, কি খুঁজছিস হিমু? হায়াকুতাকাকে খুঁজছি। সে কে? ধূমকেতু। চাইনিজ ধূমকেতু নাকি? হায়াকুতাকা নামটা তো মনে হয় চাইনিজ। জাপানিজ নাম। ও আচ্ছা, জাপানিজ। একটা দেশ কোথায় ছিল এখন কোথায় উঠে গেছে দেখ। ধূমকেতু ফেতু সব নিয়ে নিচ্ছে, আমরা কিছুই নিতে পারছি না। বঙ্গোপসাগরের তালপট্টি সেটাও চলে গেল কি না তুই বল হিমু? জি, চলে গেছে। বেঁচে থেকে তাহলে লাভ কি? বেঁচে থাকলে আনন্দ করা যায়, মাঝে মধ্যে মদ্যপান করা যায়। এতে লিভারের ক্ষতি হয়। তা হয়। পরিমিত খেলে হয় না, পরিমিত খেলে লিভার ভালো থাকে। হিমু ফুপার কথা এখন আর শুনছে না। সে ধূমকেতু খুঁজছে। ধূমকেতু তার মতোই পরিব্রাজক, সেও শুধুই হেঁটে বেড়ায়। আজগর সাহেব কেমন আছেন? আজগর সাহেব চোখ মেলে তাকালেন। অদ্ভুত শূন্য দৃষ্টি। হিমুকে চিনতে পারছেন বলে মনে হলো না। দেশ তো ঠিকঠাক হয়ে গেছে। আপনার অপারেশন কবে হবে? আজ সন্ধ্যায়। ভালো, খুব ভালো। হিমু ভাই, বলুন। আমরা চিঠির জন্য কাগজ কিনে এনেছি, কলম কিনে এনেছি, রেডিও বন, কাগজ, পার্কার কলম। কে কিনে দিল? একজন নার্স আছেন, সোমা নাম। তিনি আমাকে খুব স্নেহ করেন, তাকে বলেছিলাম, তিনি কিনেছেন। খুব ভালো হয়েছে। অপারেশন শেষ হোক, তারপর চিঠি লেখালেখি হবে। জি না, জি না মানে? আমি বাঁচব না হিমু ভাই, যা লেখার আজই লিখতে হবে। আপনার যে অবস্থা, আপনি লিখবেন কিভাবে? আপনি তো কথাই বলতে পারছেন না। আজগর সাহেব যন্ত্রের মতো বললেন। যা লেখার আজই লিখতে হবে। তিনি মনে হলো ১০০% নিশ্চিত অপারেশনের পরে তাকে আর পাওয়া যাবে না। বিদায়ের ঘণ্টা তিনি মনে হয় শুনতে পাচ্ছেন। হিমু ভাই, বলুন, শুনছি। আমরা যেন কিছুই করতে পারিনি। চিঠিটা যদি লিখতে না পারি তাহলে মনে কষ্ট নিয়ে মারা যাব। মনে কষ্ট নিয়ে মরার দরকার নেই। নিন, চিঠি লিখুন। কলমে কালি আছে? জি, সব ঠিকঠাক করা আছে। হাতটা কাঁপে হিমু ভাই, লেখা ভালো হবে না। আমাকে একটু উঠিয়ে বসন্ত। উঠে বসার দরকার নেই, শুয়ে শুয়ে লিখতে পারেন। খুব সহজ চিঠি। একটা তারা আঁকুন, আবার একটু গ্যাপ দিয়ে 4টা তারা, আবার 3টা। এইরকম দেখুন, আমি লিখে দেখাচ্ছি। আজগর সাহেব হতভম্ব হয়ে পড়লেন। এইসব কি? হিমু হাসি মুখে বলল, এটা একটা সাংকেতিক চিঠি। আমি মেয়েটার কাছ থেকে একটা সাংকেতিক চিঠি পেয়েছিলাম, কাজেই সাংকেতিক ভাষায় চিঠির জবাব। তারাগুলির অর্থ কি? এর অর্থটা মজার। কেউ ইচ্ছে করলে আই লাভ ইউ, একটা তারা আই, 4টা তারা হলো লাভ, 3টা তারা হলো ইউ। আবার কেউ ইচ্ছে করলে অর্থ করতে পারে আই হেট ইউ। আজগর সাহেব কাঁপা কাঁপা হাতে স্টার এঁকে দিলেন। হিমু সেই তারকা চিহ্নের চিঠি পকেটে নিয়ে উঠে দাঁড়ালো। আজগর সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বলল, আপনার সঙ্গে তাহলে আর দেখা হচ্ছে না? জি না। মৃত্যু কখন হবে বলে আপনার ধারণা? আজগর সাহেব জবাব দিলেন না। হিমু বলল, রাতে একবার এসে খোঁজ নিয়ে যাব। মরে গেলে তো চলেই গেলেন, বেঁচে থাকলে কথা হবে। জি আচ্ছা। আর কিছু বলবেন? মৃত্যুর পর আত্মীয় স্বজনকে কিছু বলা কিংবা? মনসুরের পরিবারকে টাকাটা পাঠিয়ে দেবেন ভাই সাহেব। মনসুর এসে পরিবারের ঠিকানা দিয়ে গেছে। ঠিকানাটা দিয়ে গেছে। ঠিকানা কি? কাগজে লিখে রেখেছি। পোস্ট অফিসের কিছু কাগজ, পাসবই সব একটা বড় প্যাকেটে ভরে রেখে দিয়েছি। আপনার নামে অথরাইজেশন
চিঠিও আছে। ও আচ্ছা, কাজকর্ম গুছিয়ে রেখেছেন? জি, যতদূর পেরেছি। অনেক দূর পেরেছেন বলেই তো মনে হচ্ছে। ফ্যাকড়া বাঁধিয়েছে মনসুর। সে যদি ভূত হয়ে সত্যি সত্যি তার পরিবারের ঠিকানা বলে দিয়ে যায় তাহলে তো বিপদের কথা। কিসের বিপদে হিমু ভাই? তাহলে তো ভূত বিশ্বাস করতে হয়। রাত বিরাতে হাঁটি, কখন ভূতের খপ্পরে পড়ব। জগৎ বড় রহস্যময় হিমু ভাই। জগৎ মোটেই রহস্যময় না, মানুষের মাথাটা রহস্যময়। যা ঘটে মানুষের মাথার মধ্যে ঘটে। মনসুর এসেছিল আপনার মাথার ভেতর। আমার ধারণা সে পরিবারের ঠিকানা ঠিকই দিয়েছে। আপনার মাথা কিভাবে কিভাবে এই ঠিকানা বের করে ফেলেছে। আপনার কথা বুঝতে পারছি না হিমু ভাই। বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই। আমি নিজেও আমার সব কথা বুঝতে পারি না। হিমু আজগর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। গফুরের মেয়েটার সঙ্গে দুটো কথা বলার ইচ্ছে ছিল। মেয়েটাকে দেখল না। গফুর তার বিছানায় হাঁ করে ঘুমাচ্ছে। তার মুখের উপর একটা মাছি ভন ভন করছে। সেই মাছি তারবার চেষ্টা করছেন বয়স্কা এক মহিলা, সম্ভবত গফুরের স্ত্রী। স্বামীকে তিনি নির্বিঘ্নে ঘুমোতে দিতে চান। রিক্সা নিয়ে নিল। মারিয়ার বাবাকে দেখতে যাবে। 5 বছর পর ভদ্রলোককে দেখতে যাচ্ছে। এই 5 বছরে তিনি হিমুর কথা মনে করেছেন। সে গ্রেফতার হয়েছে শুনেই চিন্তিত হয়ে চারিদিকে টেলিফোন করেছেন। আর সে তার কথা মনে করেনি। হিমু তার বাবার কঠিন উপদেশ মনে রেখেছে। প্রিয় পুত্র, মানুষ মায়াবদ্ধ জীব। মায়ায় আবদ্ধ হওয়াই তাহার নিয়তি। তোমাকে আমি মায়ামুক্ত হওয়ার প্রক্রিয়ার ভিতর দিয়া বড় করিয়াছি। তারপরও আমার ভয়, একদিন ভয়ঙ্কর কোনো মায়ায় তোমার সমস্ত বোধ, সমস্ত চেতনা আচ্ছন্ন হইবে। মায়া কৃপবিশেষ। সে কূপের গভীরতা মায়ায় যে আবদ্ধ হইবে তাহার মনের গভীরতার ওপর নির্ভরশীল। আমি তোমার মনের গভীরতা সম্পর্কে জানি, কাজেই ভয় পাইতেছি আমি। কখন না কখন তুমি মায়া নামক অর্থহীন কূপে আটকা পড়িয়া যাও। যখনই এইরূপ কোনো সম্ভাবনা দেখিবে তখনই মুক্তির জন্য চেষ্টা করিবে। মায়া নামক রঙিন কৃপে পড়িয়া জীবন কাটানোর জন্য তোমার জন্ম হয় নাই। তুমি আমার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করিও না পুত্র। হিমু তার অপ্রকৃতিস্থ পিতার সমগ্র জীবনের সাধনাকে নষ্ট করেনি। হিমু যখনই মায়ের কূপ দেখেছে তখনই দূরে সরে গেছে। দূরে সরার প্রক্রিয়াটি কত যে কঠিন তা কি আর অপ্রকৃতিস্থ দার্শনিক পিতা জানতেন? মনে হয় জানতেন না। জানলে মায়া মুক্তির কঠিন বিধান রাখতেন না। আসাদুল্লাহ সাহেব আজ এতদিন পরে হিমুকে দেখে কী করবেন? খুব কি উল্লাস প্রকাশ করবেন? না, তা করবেন না। যেসব মানুষ সীমাহীন আবেগ নিয়ে জন্মেছেন তারা কখনো তাদের আবেগ প্রকাশ করেন না। তাদের আচার আচরণ রবরধর্মী। যারা পৃথিবীতে এসেছেন মধ্যম শ্রেণীর আবেগ নিয়ে, তাদের আবেগের প্রকাশ অতি তীব্র। এরা প্রিয়জনদের দেখা মাত্র জড়িয়ে ধরে, কেঁদে কেটে হুলস্থুল বাঁধিয়ে দেন। তার ধারণা আসাদুল্লাহ সাহেব তাকে দেখে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলবেন, তারপর কি খবর হিমু সাহেব? এই যে দীর্ঘ 5 বছর দেখা হলো না, সেই প্রসঙ্গে একটা কথাও বলবেন না। পুলিশের হাতে কীভাবে ধরা পড়েছিল, কীভাবে ছাড়া পেয়েছে, সেই প্রসঙ্গেও কোনো কথা হবে না। দেশ নিয়েও কোনো কথা বলবেন না। আওয়ামী লীগ বিএনপি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। ক্ষুদ্র একটি ভূখণ্ডকে তিনি দেশ ভাবেন না। তার দেশ হচ্ছে অনন্ত নক্ষত্রবীথি। তিনি নিজেকে অনন্ত নক্ষত্রবীথির নাগরিক মনে করেন। এইসব নাগরিকের কাছে জাগতিক অনেক কর্মকাণ্ডই তুচ্ছ। বাবা বেঁচে থাকলে সেও অবশ্যই পরিচয় করে দিত। দুজন দু মেরু থেকে কথা শুরু করতেন। সেই সব কথা না জানি শুনতে কত সুন্দর হতো। মারিয়ার মাকে হিমু খালা বলে ডাকে, হাসি খালা। মহিলারা চাচির চেয়ে খালা ডাকটা বেশি পছন্দ করেন। খালা ডাক মায়ের সঙ্গে সম্পর্কিত বলে অনেক কাছের ডাক। খালা ডেকেও তার তেমন সুবিধা অবশ্য হয়নি। ভদ্রমহিলা গোড়া থেকেই তাকে তীব্র সন্দেহের চোখে দেখেছেন, তবে আচার আচরণে কখনো তা প্রকাশ হতে দেননি। বরং বাড়াবাড়ি রকম আন্তরিকতা দেখিয়েছেন। হাত দেখার প্রতি এই মহিলার খুব দুর্বলতা আছে। হিমু বেশ কয়েকবার তার হাত দেখে দিয়েছে। হস্তরেখা বিশারদ হিসেবে ভদ্রমহিলার কাছে তার নাম আছে। তিনি অতি আন্তরিক ভঙ্গিতে তার সঙ্গে তুই তুই করেন।
সে আন্তরিকতার পুরোটাই মেকি। 5 বছর পর এই মহিলাও অবিকল তার স্বামীর মতো আচরণ করবেন। স্বাভাবিক গলায় বলবেন, কী রে হিমু, তোর খবর কি? দে হাঁটা দেখে দে তো। তিনি এ জাতীয় আচরণ করবেন আবেগ চাপা দেওয়ার জন্য না, আবেগহীনতার জন্য। আর মারিয়া মারিয়া কী করবে? কিছুই বলতে পারছে না। এই মেয়েটি সম্পর্কে সে কখনোই আগেভাগে কিছু বলতে পারেনি। তার আচার আচরণে বোঝার কোনো উপায় ছিল না। একদিন সে এসে তার হাতে এক টুকরো কাগজ ধরিয়ে দেবে, যে কাগজে সাংকেতিক ভাষায় একটা প্রেমপত্র লেখা। সে সেদিন আসাদুল্লাহ সাহেবের সঙ্গে একটা কঠিন বিষয় নিয়ে গল্প করছিল। বিষয়বস্তু এক্সপ্যান্ডিং ইউনিভার্স। আসাদুল্লাহ সাহেব বলেছিলেন, ইউনিভার্সে যতটুকু ভর থাকার কথা ততটুকু নেই। বিজ্ঞানীরা হিসাব মেলাতে পারছেন না। নিউট্রনের যদি কোনো ভর থাকে তবেই হিসাব মেলে। এখন পর্যন্ত এমন কোনো আলামত পাওয়া যায়নি যা থেকে বিজ্ঞানীরা নিউট্রনকে কিছু ভর দিতে পারেন। নিউট্রনের ভর নিয়ে তাদের দুজনের দুশ্চিন্তার সীমা ছিল না। এমন দুশ্চিন্তাযুক্ত জটিল আলোচনার মাঝখানে মারিয়া এসে উপস্থিত। সে তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি হিমু ভাইকে 5 মিনিটের জন্য ধার নিতে পারি? আসাদুল্লাহ সাহেব বললেন। অবশ্যই। মারিয়া বলল, 5 মিনিট পরে আমি তাকে ছেড়ে দেব। তুমি যেখানে আলোচনা বন্ধ করেছিলে আবার সেখান থেকে শুরু করবে। আসাদুল্লাহ সাহেব বললেন। আচ্ছা, তোমরা আজ কী নিয়ে আলাপ করছিলে? নিউট্রনের ভর। ও, সেই নিউট্রিনো, তার কোনো গতি করতে পেরেছ? না। চেষ্টা করে যাও বাবা, চেষ্টায় কি না হয়। মারিয়া তার বাবার কাঁধে মুখ রেখে সুন্দর করে হাসল। আসাদুল্লাহ সাহেব সে হাসি ফেরত দিলেন না, গম্ভীর হয়ে বসে রইলেন। তার মাথায় তখন নিউট্রিনো। হিমু তার হয়ে মারিয়ার দিকে তাকিয়ে হাসল। মারিয়া বলল, হিমু ভাই, আপনি আমার ঘরে আসুন। হিমু মারিয়ার ঘরে ঢুকল। এই প্রথম তার ঘরে ঢোকা। কিশোরী মেয়েদের ঘর যেরকম হয় সেরকম। র্যাক ভর্তি স্টাফড অ্যানিমেল, স্টেরিও সিস্টেম, এলপি রেকর্ড সারা ঘরময় ছড়ানো। ড্রেসিং টেবিলে এলোমেলো করে রাখা সাজাবার জিনিস, বেশিরভাগ কৌটার মুখ খোলা। কয়েকটা ড্রেস মেঝেতে পড়ে আছে। খাটের পাশে রকিং চেয়ারে গাদা করা গল্পের বই। খাটের নিচে 3টা চায়ের কাপ, এর মধ্যে একটা কাপে পিঁপড়া উঠেছে। নিশ্চয়ই কয়েকদিনের বাসি কাপ, সরানো হয়নি। হিমু বলল, তোমার ঘর তো খুব গোছানো। মারিয়া বলল, আমি আমার ঘরে কাউকে ঢুকতে দিই না, মাকেও না বাবাকেও না। আপনাকে প্রথম ঢুকতে দিলাম। আমার ঘর আমি নিজেই ঠিকঠাক করি। কদিন ধরে মন টন খারাপ বলে ঘর গোছাতে ইচ্ছে করছে না। মন খারাপ কেন? আছে, কারণ আছে। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। হিমু বসল। মারিয়া বলল, আমি সাংকেতিক ভাষায় একটা চিঠি লিখেছি। কাকে? আপনাকে। আপনি এই চিঠি পড়বেন, এখানে বসেই পড়বেন। সাংকেতিক চিঠি হলেও খুব সহজ সংকেতে লেখা। আমার ধারণা আপনার বুদ্ধি বেশ ভালো। চিঠির অর্থ আপনি এখানে বসেই বের করতে পারবেন। সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে? হ্যাঁ। আমার বুদ্ধি খুবই নিম্নমানের। ম্যাট্রিকে অঙ্কে প্রায় ধরা খাচ্ছিলাম। সাংকেতিক চিঠি তো অঙ্কেরই ব্যাপার, এখানেও মনে হয় ধরা খাবো। মারিয়া তার রকিং চেয়ার হিমুর সামনে টেনে আনলো। চেয়ারের উপর থেকে বই নামিয়ে বসে দোল খেতে লাগলো সে। সাংঘাতিক চিঠির উপর চোখ বুলিয়ে গেল। কিচ্ছু বুঝল না। তাকালো মারিয়ার দিকে। সে নিজের মনে দোল খাচ্ছে, তার দিকে তাকাচ্ছে না। তাকিয়ে আছে দেয়ালের দিকে। সেখানে তার ছোটবেলার একখানা ছবি। হিমু বলল, আমি কিছুই বুঝতে পারিনি। মারিয়া বলল, বুঝতে না পারলে সঙ্গে করে নিয়ে যান। যেদিন বুঝতে পারবেন সেদিন উত্তর লিখে নিয়ে আসবেন। আর যদি কোনো দিনই বুঝতে না পারি? কোনো দিন বুঝতে না পারলে আর এ বাড়িতে আসবেন না। এখন উঠুন, 5 মিনিট হয়ে গেছে। আপনাকে বাবার কাছে দিয়ে আসি। হিমু চিঠি হাতে উঠে দাঁড়ালো। মারিয়াদের বাড়ির নাম চিত্রলেখা। হিমু দীর্ঘ 5 বছর পর চিত্রলেখার সামনে দাঁড়িয়ে আছে। মানুষ তাদের বাড়ির নাম কেন রাখে? তাদের কাছে গিয়ে মনে হয় বাড়িগুলিও জীবন্ত। বাড়িতে প্রাণ আছে, তাদেরও অদৃশ্য হৃৎপিণ্ড ধকধক করে। কলিং বেল টিপে অপেক্ষা করছে। কেউ এসে গেট খুলছে না। দারোয়ান তার খুপড়ি ঘর থেকে তাকে দেখতে পেয়েছে। আসছে না, কার উৎসাহ পাচ্ছে না। ঝকঝকে গাড়ি নিয়ে কেউ এলে হেরা উৎসাহ পায়। ছুটে এসে গেট খুলে স্যালুট নিয়ে দাঁড়ায়।
যারা দুপুরে রোদে ঘামতে ঘামতে আসে তাদের বেলা ভিন্ন নিয়ম। ধীরে সুস্থে এসে ধমকের গলায় বলবে, কাকে যান? দারোয়ানদের ধমক খেতে ইন্টারেস্টিং লাগে। এরা নানান ভঙ্গিতে ধমক দিতে পারে। কারো ধমকে থাকে শুধুই বিরক্তি, কারো ধমকে রাগ, কারো ধমকে আবার অবহেলা। একজনের ধমকে প্রবল ঘৃণাও পেয়েছিল। তার ঘৃণার কারণ স্পষ্টও হয়নি। হিমু আবারও বেল টিপে অপেক্ষা করতে লাগলো। তার এমন কিছু তাড়া নেই। ঘণ্টাখানে গেটের সামনে দাঁড়িয়ে থাকতে পারে। তারা থাকে ভিখিরিদের। তাদের এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হয়। সময় তাদের কাছে খুবই মূল্যবান। তার কাছে সময় মূল্যহীন। চিত্রলেখা নামের চমৎকার একতলা এই বাড়িটার সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাও যা, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকাও তা। সময় কাটানোর জন্য কিছু একটা করা দরকার। বাড়ির নাম নিয়ে ভাবা যেতে পারে। আচ্ছা, মানুষের নামে যেমন পুরুষ রমণী ভেদাভেদ আছে, বাড়ির নামেও কি তাই আছে? কোনো কোনো বাড়ি হয় পুরুষ বাড়ি, কোনো কোনো বাড়ি রমণী বাড়ি। চিত্রলেখা নিশ্চয়ই রমণী বাড়ি, সুগন্ধা, শ্রাবণী, শিউলিও মেয়ে বাড়ি। পুরুষ বাড়ির কোনো নাম মনে পড়ছে না। এখন থেকে রাস্তায় হাঁটার সময় বাড়ির নাম পড়তে পড়তে যেতে হবে। যদি কোনো পুরুষ বাড়ির নাম চোখে পড়ে, সঙ্গে সঙ্গে বাড়িটা ভালো করে দেখতে হবে। তাকে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করতে হলো। এরই মধ্যে দারোয়ান শ্রেণীর একজন গেটের কাছে এসেছিল। গেট খুলতে বলায় সে বলল, যার কাছে চাবি সে ভাত খাচ্ছে, ভাত খাওয়া হলে সে খুলে দেবে। হিম অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আপনি কি চাবিটা এনে একটু খুলে দিতে পারেন না? এই কথায় সে বড়ই আহত হলো। মনে হলো তার সুদীর্ঘ জীবনে সে এমন অপমানসূচক কথা আর শুনেনি। কাজে হিমু বলল, আচ্ছা থাক, আমি অপেক্ষা করি। আপনার কাছে ছাতা থাকলে আমাকে কিছুক্ষণের জন্য দিন। আমি এই ছাতা মাথায় দাঁড়িয়ে থাকি, প্রচণ্ড রোদ। সে এই রসিকতাতেও অপমানিত বোধ করল। বড় মানুষের বাড়ির কাজের মানুষদের মনে অপমানবোধ তীব্র হয়ে থাকে। আপনি কার কাছে আসছেন? মারিয়ার কাছে। আপা নাই। না থাকলেও আসবে, আমি অপেক্ষা করব। গেট খুলে দিন। গেট খুলনের নিয়ম নাই। আগের দারোয়ানদের কেউ নেই, সব নতুন লোকজন। আগেকার কেউ হলে চিনতে পারত, এত ঝামেলা হতো না। হিমু বিনীত ভঙ্গিতে বলল, সোভান সাহেব, আপনি শুনুন, আমি খুব বাংলা কিসিমের লোক। গেট না খুললে গেটের ওপর দিয়ে বিয়ে চলে আসবো। আপনার সাহেবের কাছে গিয়ে বলুন হিমু এসেছে। ও আচ্ছা, আপনি হেমু, আপনার কথা বলা হয়ে আছে। দারোয়ান ব্যস্ত হয়ে গেট খুলতে লাগলো। তাকে অ্যাসকর্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। বিশাল ড্রয়িং রুম পার হয়ে খানিকটা খোলামেলা জায়গায় চলে এসেছে। কোনো ফার্নিচার নেই, ঘরময় কার্পেট। এটা ফ্যামিলি রুম। ফ্যামিলির সদস্যরা এই ঘরে গল্পগুজব করে, টিভি দেখে। যাদের ফ্যামিলি যত ছোট তাদের ফ্যামিলি রুমটা তত বিশাল। মারিয়াদের ড্রয়িং রুম আগের মতোই ছিল, তবে ফ্যামিলি রুমের সাজসজ্জা বদলেছে। প্রকাণ্ড এক পিয়ানো দেখতে পাচ্ছি। পিয়ানো আগে ছিল না। পিয়ানো কে বাজায়? মারিয়া। ফ্যামিলি রুমে কার্পেটের উপর হাসি খালাকে বসে থাকতে দেখল। তিনি তার 2 হাত মেলে ধরেছেন। সেই হাতের নখে নেল পালিশ লাগাচ্ছেন সিরিয়াস চেহারার এক ভদ্রলোক। ভদ্রলোকের চোখে সোনালি চশমা, ফ্রেঞ্চ কাট দাড়ি। তিনি খুব একটা পাহাড়ি পাঞ্জাবি পরে আছেন। ভদ্রলোক নিশ্চয়ই বিখ্যাত ও ক্ষমতাবানদের কেউ হবেন। এই বাড়িতে বিখ্যাত ও ক্ষমতাবান ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই। নেল পালিশ লাগানোর ব্যাপারে ভদ্রলোকের মনোযোগ দেখে মনে হচ্ছে কাজটা অত্যন্ত জটিল। হাসিখালাও নড়াচড়া করছেন না, স্থির হয়ে আছেন। হাসিখালা এক ঝলক হিমুর দিকে তাকিয়ে বললেন, হিমু, তোর কি খবর? কোনো খবর নেই। মারিয়া বলেছিল তুই আসবি। যে ভদ্রলোক নেল পালিশ লাগাচ্ছেন তিনি বিরক্ত গলায় বললেন, হাসি, নড়াচড়া করবে না, নড়লে আঙ্গুল নড়ে যায়। হিমু বলল, খালা, হচ্ছে কি? হাসিখালা বললেন, কি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছিস। নতুন কায়দায় নেল পলিশ লাগানো হচ্ছে। নখের গোড়ায় করা লাল রং আস্তে আস্তে নখের মাথায় এসে রং মিলিয়ে যাবে। জটিল ব্যাপার মনে হচ্ছে। জটিল তো বটেই, জিনিসটা দাঁড়ায় কেমন সেটা হচ্ছে কথা। এক ধরনের এক্সপেরিমেন্ট। ভদ্রলোক আরেকবার বিরক্ত গলায় বললেন, হাসি প্লিজ। হিমু কিছুক্ষণ নেল পালিশ দেয়া দেখল।
গাঢ় লাল, হালকা লাল, সাদা 3 রঙের কোটান নেল পালিশ রিমুভার নিয়ে প্রায় হুলস্থুল ব্যাপার হচ্ছে। হাসিখালা বললেন, জামিল, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে হিমু, ভালো নাম এভারেস্ট কিংবা হিমালয়। মারিয়ার বাবার অনেক আবিষ্কারের এক আবিষ্কার। খুব ভালো হাত দেখতে পারে, হাত দেখে যা বলে তাই হয়। ভদ্রলোক চোখ মুখ কুঁচকে ফেলেন। হিমু সামনে থেকে সরলেই তিনি বাঁচেন এই অবস্থা। সে বিনয়ী গলায় বলল, স্যার ভালো আছেন? ভদ্রলোক বললেন, ইয়েস, আই এম ফাইন, থ্যাংক ইউ। আপনার নীল পালিশ দিয়ে খুব চমৎকার হচ্ছে স্যার। ভদ্রলোকের দৃষ্টি কঠিন হয়ে গেল। হাসিখালা বললেন, তুই যা, মারিয়ার বাবার সঙ্গে দেখা করে আয়। আর শোন, চলে যাবার আগে আমার হাত দেখে দিবি। জামিল, তুমি কি হিমুকে দিয়ে হাত দেখাবে? জামিল নামের ভদ্রলোক নেল পালিশের রং মেশানোর ব্যাপারে ব্যস্ত হয়ে পড়লেন। শীতল গলায় বললেন, এই সব অধিভৌতিক ব্যাপারে আমার বিশ্বাস নেই। হিমু বলল, আধি ভৌতিক বলে সব কিছু উড়িয়ে দেওয়া ঠিক হবে না স্যার। অ্যাস্ট্রোলজি ছিল আধি ভৌতিক ব্যাপার, সেই অ্যাস্ট্রোলজি থেকে জন্ম নিয়েছে আধুনিক অ্যাস্ট্রোনমি। একসময় অ্যালকেমিও ছিল আধি ভৌতিক, সেই অ্যালকেমি থেকে আমরা পেয়েছি আধুনিক রসায়নবিদ্যা। জামিল সাহেব বললেন, মিস্টার এভারেস্ট, এই নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাচ্ছিলাম। আমি একটা কাজ করছি, যদি কখনো সুযোগ হয় পরে কথা হবে। জি আচ্ছা স্যার। হিমু আসাদুল্লাহ সাহেবের ঘরে ঢুকে পড়ল। এই ঘর আগের মতোই আছে, একটুও বদলায়নি। খাটে শুয়ে থাকা মানুষটা শুধু বদলেছে। ভরাট স্বাস্থ্যের সেই মানুষ নেই। রোগাভোগা একজন মানুষ। মাথা ভর্তি চুল ছিল, কমে গেছে। চোখের তীব্র জ্যোতিও ম্লান। নিজের তৈরি বেহেশতে জীবনযাপন করতে করতেই তিনি সম্ভবত ক্লান্ত। আসাদুল্লাহ সাহেব বললেন, কেমন আছো হিমু? ভালো। তোকে দেখে আমার ভালো লাগছে। আপনাকে দেখে আমার তেমন ভালো লাগছে না, মনে হচ্ছে আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। স্বর্গে বাস করা ক্লান্তিকর ব্যাপার হিমু। আমি আসলেই ক্লান্ত, সময় কাটছে না। সময় কাটছে না কেন? কিভাবে সময় কাটাবো সেটা বুঝতে পারছি না। এখন বই পড়তে পারি না। বই পড়তে পারেন না? না, বই পড়তে ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে না, শুয়ে থাকতেও ভালো লাগে না। যা ভালো লাগে না তা করি না। বই পড়ি না, গান শুনি না, কিন্তু শুয়ে থাকতে ভালো না লাগলেও শুয়ে থাকতে হচ্ছে। আই হ্যাভ নো চয়েস। তুমি দাঁড়িয়ে আছো কেন হিমু? বসো, আমার বিছানায় বসো। হিমু বসল। আসাদুল্লাহ সাহেব মুখ টিপে খানিকক্ষণ মিটমিট করে হাসলেন। কেন হাসলেন ঠিক বোঝা গেল না। হঠাৎ মুখ থেকে হাসি মুছে ফেলে গম্ভীর গলায় বললেন, এখন আমি কি করছি জানো? জি না, জানি না, আপনি বলুন, আমি খুব আগ্রহ নিয়ে শুনছি। আমি যা করছি তা হচ্ছে মানসিক গবেষণা। সেটা কি? মনে মনে গবেষণা। কোনো একটা বিষয় নিয়ে জটিল সব চিন্তা করছি, কিন্তু সবই মনে মনে। আমার সাম্প্রতিক গবেষণার বিষয় হলো নারী পুরুষ সম্পর্ক। প্রেম? হ্যাঁ, প্রেম। হিমু, তুমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়েছ? না। মেয়েরা তোমার প্রেমে পড়েছে? না। তুমি নিশ্চিত? হ্যাঁ নিশ্চিত। আসাদুল্লাহ সাহেব আগ্রহ নিয়ে বললেন, প্রেম সম্পর্কে তোমার ধারণাটা কি বলো তো? হিমু হাসতে হাসতে বলল, আমি তো এইসব নিয়ে গবেষণা করছি না, কাজেই বলতে পারছি না। আপনি বরং বলুন, গবেষণা করে কি পেয়েছেন? শুনতে চাও? হ্যাঁ চাই। আসাদুল্লাহ সাহেব বুকের নিচে বালিশ নিয়ে একটু উঁচু হলেন। কথা বলা শুরু করলেন শান্ত ভঙ্গিতে এবং খুব উৎসাহের সঙ্গে। হিমু শোনো, গবেষণা না, শয্যাশায়ী মানুষের ব্যক্তিগত চিন্তা। চিন্তাও ঠিক না, ফ্যান্টাসি। আমার মনে হয় কি জানো, সৃষ্টিকর্তা বা প্রকৃতি প্রতিটা ছেলেমেয়েকে 5টি অদৃশ্য নীল পদ্ম দিয়ে পৃথিবীতে পাঠান। এই নীল পদ্মগুলি হলো প্রেম, ভালোবাসা। যেমন ধরো তোমাকে 5টি নীল পদ্ম দিয়ে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তুমি কাউকে পাওনি যাকে পদ্ম দিতে ইচ্ছে করেছে, কাজেই তুমি কারোর প্রেমে পড়োনি। আবার ধরো একটা 17 বছরের তরুণীর সঙ্গে তোমার পরিচয় হলো। মেয়েটার তোমাকে এতই ভালো লাগলো যে সে কোনো দিকে না তাকিয়ে, ভবিষ্যৎ চিন্তা না করে তার সব কটি নীলপদ্ম তোমাকে দিয়ে দিল। তুমি পদ্মগুলো নিলে, কিন্তু তাকে গ্রহণ করলে না।
পরে এই মেয়েটি কিন্তু আর কারো প্রেমে পড়তে পারবে না। সে হয়তো একসময় বিয়ে করবে, তার স্বামীর সঙ্গে ঘর সংসার করবে, কিন্তু স্বামীর প্রতি প্রেম তার থাকবে না। হিমু বলল, আর আমার কি হবে? আমার নিজের 5টি নীলপদ্ম ছিল, তার সঙ্গে আরও 5টি যুক্ত হয়ে পদ্মের সংখ্যা বেড়ে গেল না? হ্যাঁ, বাড়ল। তাহলে আমি কি ইচ্ছে করলে এখন কাউকে 5টির জায়গায় 10টি পদ্ম দিতে পারি? তা পারো না, অন্যের পদ্ম দেয়া যাবে না। তোমাকে যে 5টি দেওয়া হয়েছে শুধু সেই 5টি দেয়া যাবে। 5টি কেন বলছেন? 5-এর চেয়ে বেশি নয় কেন? 5 হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা, এই জন্যই বলছি 5। আমাদের ইন্দ্রিয় 5টি, বেশিরভাগ ফুলের পাপড়ি থাকে 5টি। 5 হচ্ছে একটি মৌলিক সংখ্যা, তবে 5-এর ব্যাপারটা আমার কল্পনা। 5-এর জায়গায় 7ও হতে পারে। আমার হাইপোথিসিস তোমার কেমন লাগছে? চমৎকার লাগছে। আজকাল আমি দিনরাত এটা নিয়েই ভাবি। আমার কাছে মনে হয় পৃথিবীর বেশিরভাগ মানুষ নীলপদ্ম নিয়ে ঘুরে বেড়ায়, দেয়ার মানুষ পায় না। অনেকে হয়তো দিতেও চায় না। হ্যাঁ, তাও হতে পারে। অনেকে পদ্মগুলি হাতছাড়া করতে চায় না, আবার এমনও হতে পারে পদ্মগুলি দেয়া হয় ভুল মানুষকে। যাকে দেয়া হলো সে পদ্মের মূল্যই বুঝল না। এই হচ্ছে আমার নীলপদ্ম থিওরি। তোমাকে বললাম, তুমি তো নানান জায়গায় ঘুরে বেড়াও, অনেকের সঙ্গে মেশো, আমার থিওরিটা পরীক্ষা করে দেখো। জি আচ্ছা, তবে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় কিছু কিছু রহস্যময় ব্যাপার সম্পর্কে কোনো থিওরি না দেয়াই ভালো। থিওরি বা হাইপোথিসিস রহস্য নষ্ট করে। থাকুক না কিছু রহস্য। সন্ধ্যাবেলা সূর্য ডোবে, সকালে ওঠে, কত রহস্যময় একটা ব্যাপার। কিন্তু পৃথিবীর আহ্নিক গতির জন্য এটা হচ্ছে জানার পর আর রহস্য থাকে না। হেমু, তুমি কি জ্ঞানের বিপক্ষে? জি, জ্ঞান এক ধরনের বাধা, এক ধরনের অন্ধকার। কোনো বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান নেই, বিষয়টি সম্পর্কে আমাদের দূরত্ব তৈরি করিয়ে দেয়। বুঝতে পারছি না। যেমন ধরুন আপনার নীলপদ্ম থিওরি, এটা জানার পর থেকে আমার কি হবে জানেন? কোনো মেয়ের সঙ্গে দেখা হলেই আমি ভাববো, আচ্ছা এই মেয়েটিকে কি নীলপদ্ম দেয়া যায়? দেয়া গেলে কটা দেয়া যায়? মেয়েটি তার নিজের নীলপদ্মগুলি কি করছে? কাউকে দিয়ে ফেলেছে? আমার হাইপোথিসিস তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমাকে তো আগেই বলেছি, এসব আর কিছুই না, একজন অসুস্থ শয্যাশায়ী মানুষের ব্যক্তিগত প্রলাপ। আসাদুল্লাহ সাহেব হাত বাড়িয়ে সিগারেট নিলেন। সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন। হিমু বলল, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আজ আমি আসি। আসাদুল্লাহ সাহেব বললেন, তোমার কি মারিয়ার সঙ্গে দেখা হয়েছে? জি না। মারিয়া বাসাতেই আছে, নিজের ঘরে বসে আছে। ও কারোর সঙ্গেই দেখা করে না, কথাও বলে না, এমনকি আমার সঙ্গেও না। তাই নাকি? তুমি যাবার আগে অবশ্যই তার সঙ্গে একবার দেখা করে যাবে। কারোর সঙ্গে যখন দেখা করে না, আমার সঙ্গেও করবে না। আসাদুল্লাহ সাহেব হাসলেন, পুরনো দিনের সে চমৎকার হাসি। হিমু চমকে উঠল। হেমু, জি? আমি আমার নীলপদ্ম থিওরি মারিয়াকে দেখে দেখেই তৈরি করেছি। মারিয়া তার জীবনের প্রথম প্রেমপত্রটি তোমাকেই লেখে, খুব অল্প বয়সে লেখে। কাজেই আমার থিওরি অনুযায়ী তার সবকটা নীলপদ্ম তোমার কাছে। চিঠি লেখার ব্যাপারটি আপনি জানেন? হ্যাঁ, জানি। আমার মেয়ের সঙ্গে আমার চুক্তি ছিল, সে তার জীবনের প্রথম প্রেমপত্রটি আমাকে দেখিয়ে লিখবে। মারিয়া সেই চিঠি কাকে লিখেছিল তা কি আপনাকে বলেছে? না, তবে আমি অনুমান করেছি। আমার অনুমান শক্তি খারাপ না। হেমু শোনো, আমার মেয়েটা পড়াশোনার জন্য ইংল্যান্ডে চলে যাচ্ছে। আমি নিজেই জোর করে পাঠিয়ে দিচ্ছি। মনের যে শক্তি মানুষকে চালিত করে, আমার মেয়েটার মনের সেই শক্তি নষ্ট হয়ে গেছে। ওকে সেই শক্তি ফেরত দেয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাজটা আমি তোমাকে দিয়ে করাতে চাই, এই জন্যই তোমাকে এত ব্যস্ত হয়ে খুঁজছি। মনের শক্তি জাগানোর কাজটা আপনি করতে পারছেন না কেন? আমার উপর মেয়েটির যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। কেন? আসাদুল্লাহ সাহেব আরেকটা সিগারেট ধরালেন। সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, তুমি কি লক্ষ্য করেছ মারিয়ার মার নখে এক ভদ্রলোক নেল পলিশ লাগাচ্ছেন? হ্যাঁ, লক্ষ্য করেছি। নেল পলিশের এই এক্সপেরিমেন্ট অনেক দিন ধরেই করা হচ্ছে। মারিয়ার মা ওই ভদ্রলোকের প্রেমে পড়েছে।
তারা শীঘ্রই বিয়ে করবে। আমি সব জেনেও কিছু বলছি না। মারিয়া এতেও আহত হয়েছে। জীবনে সে বড় ধরনের ধাক্কা খেয়েছে। আমাকে কি করতে বলেন? ওকে জীবনের জটিলতার অংশটার কথা বুঝিয়ে বলো। ও তোমার কথা শুনবে, কারণ ওর নীল পদ্মগুলো তোমার কাছে। মারিয়া বলল। বসুন। তার চোখ মুখ কঠিন, তো মনে হলো সেই কাঠিন্যের আড়ালে চাপা হাসি ঝিকমিক করছে। সে সুন্দর একটা শাড়ি পরেছে, চাপা রঙের শাড়ি। রঙটা এমন যে মনে হচ্ছে ঘরে চাপা ফুলের গন্ধ পাচ্ছে। গলায় লাল পাথর, চুনি নিশ্চয়ই না, চুনি এত বড় হয় না। রকিং চেয়ারে আরাম করে বসে দোল খেতে খেতে কথা বলুন। বাবা আপনাকে আমার কাছে পাঠিয়েছে, তাই তো? হিমু দোল খেতে খেতে বলল। হ্যাঁ। বাবার ধারণা আমার মন খুব অশান্ত। সেই অশান্ত মন শান্ত করার সোনার কাঠি আপনার কাছে আছে, তাই না? এরকম ধারণা ওনার আছে বলেই তো মনে হচ্ছে। কারণটা আপনাকে বলি। অ্যাক্সিডেন্টের পর বাবা মানসিক দিক থেকে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল। তখন তাকে কিছু কথা বলেন, তাতে তার মন শান্ত হয়। সেই থেকে বাবার ধারণা হয়েছে মন শান্ত করার মতো কথা আপনি বলতে পারেন। ভালো কথা, বাবাকে আপনি কি বলেছিলেন? আমার মনে নেই। উদ্ভট কথাবার্তা তো আমি সবসময় বলি। তাকেও মনে হয় উদ্ভট কিছুই বলেছিলাম। আমাকেও তাহলে উদ্ভট কিছু বলবেন? তোমাকে উদ্ভট কিছু বলবো না। তুমি আমাকে যে চিঠি লিখেছিলে আমি তার জবাব লিখে এনেছি। সাংকেতিক ভাষায় লিখে এনেছি। মারিয়া হাত বাড়ালো, তার চোখে চাপা কৌতুক ঝকমক করছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে খিলখিল করে হেসে ফেলবে, যেন সে অনেক কষ্টে হাসি থামাচ্ছে। সাংকেতিক চিঠিটায় কি লেখা পড়তে পারছো? পারছি। এখানে লেখা আই হেট ইউ। আই লাভ ইউও তো হতে পারে। সংকেতের ব্যাখ্যা সবাই তার নিজের মতো করেই করে, আমিও তাই করলাম। আপনার 8টা তারার অনেক মানে করা যায়, যেমন আই ওয়ান্ট ইউ, আই মিস ইউ, আই লস্ট ইউ। আমি আমার পছন্দ মতো একটা বেছে নিলাম। মারিয়া, তোমার এই ঘরে কি সিগারেট খাওয়া যায়? যায় না, কিন্তু আপনি খেতে পারেন। হিমু সিগারেট ধরাতে ধরাতে বলল। তুমি কি তোমার বাবার নীলপদ্ম থিওরির কথা জানো? মারিয়া এবার হেসে ফেলল, কিশোরীর সহজ স্বচ্ছ হাসি। হাসতে হাসতে বলল। আজগুবি থিওরি, আজগুবি এবং হাস্যকর। হাস্যকর বলছো কেন? হাস্যকর এই জন্য বলছি যে বাবার থিওরি অনুসারে আমার 5টি নীলপদ্ম এখন আপনার কাছে, কিন্তু আমি আপনার প্রতি কোনো আকর্ষণ বোধ করছি না। আপনাকে দেখে কোনো রকম আবেগ রোমাঞ্চক কিছুই হচ্ছে না, বরং কিশোরী বয়সে যে পাগলামিটা করেছিলাম তার জন্য রাগ লাগছে। বাবার থিওরি ঠিক থাকলে কিশোরী বয়সে পাগলামির জন্য এখন রাগ লাগতো না? এখন পাগলামি মনে হচ্ছে? অবশ্যই মনে হচ্ছে। হিমু ভাই, আমি সেই সময় কী সব পাগলামি করেছি একটু শুনুন। ও চা খাবেন? না। খান একটু, আমি খাচ্ছি, আমার সঙ্গে খান। বসে থাকুন, আমি চা নিয়ে আসছি। মারিয়া বের হয়ে গেল। হিমু নিজের মনে দোল খেতে লাগলো। দীর্ঘ 5 বছরে মারিয়ার ঘরে কী কী পরিবর্তন হয়েছে তা ধরার চেষ্টাও করছে, ধরতে পারছে না। একবার মনে হচ্ছে ঘরটা ঠিক আগের মতোই আছে, আবার মনে হচ্ছে একেবারেই আগের মতো নেই, সবই বদলে গেছে। মারিয়ার ছোটোবেলাকার ছবিটা শুধু আছে, ছবি বদলায় না। মারিয়া ট্রেতে করে মগ ভর্তি দুমুখ চা নিয়ে ঢুকলো। কোনো কারণে সে বোধহয় খুব হেসেছে, তার ঠোঁটে হাসি লেগে আছে। হিমু ভাই, চা নিন। হিমু চা নিল। মারিয়া হাসতে হাসতে বলল। জামিল চাচার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? নখশিল্পী? হ্যাঁ, নখ শিল্পী। মার নখের শিল্পকর্ম তিনি কিছুক্ষণ আগেই শেষ করেছেন। মা সেই শিল্পকর্ম দেখে বিস্ময়ে অভিভূত। খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে নখে ঘা হয়েছে, রক্ত পড়ছে। মাকে এই কথা বলায় মা খুব রাগ করলো। মার রাগ দেখে আমার হাসি পেয়ে গেল। মা যত রাগ করে আমি ততই হাসি। হাসতে হাসতে চোখে পানি এসে গেছে। চায়ে চিনি টিনি সব ঠিক হয়েছে? হয়েছে। বাবার সঙ্গে মার কিভাবে বিয়ে হয়েছিল সেটা কি আপনি জানেন? জানি না, ওই গল্প থাক। তোমার গল্পটা বলো। কিশোরী বয়সে কি পাগলামি করলে? আমার গল্পটা বলছি, কিন্তু মার গল্পটা না শুনলে আমারটা বুঝতে পারবেন না। মা হচ্ছেন বাবার খালাতো বোন। মা যখন ইন্টারমিডিয়েট পড়তেন তখন বাবার জন্য মার মাথা খারাপের মতো হয়ে গেল। বলা চলে পুরা উন্মাদিনী অবস্থা। বাবা সে অবস্থাকে তেমন পাত্তা দিলেন না। মা কিছু ডেসপারেট মুভ নিলেন।
তাতেও লাভ হলো না। শেষে একদিন বাবাকে দীর্ঘ এক চিঠি লিখে সিনেমার প্রেমিকাদের মতো এক গাদা ঘুমের ওষুধ খেয়ে ফেললেন। মার জীবন সংশয় হলো, এখন মরে তখন মরা অবস্থা। বাবা হাসপাতালে মাকে দেখতে গেলেন। মার অবস্থা দেখে তার করুণা হলো। বাবা হাসপাতালেই ঘোষণা করলেন, মেয়েটা যদি বাঁচে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। মা বেঁচে গেলেন, তাদের বিয়ে হলো। গল্পটা কেমন? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না, সিনেম্যাটিক, ক্লাসিক্যাল লাভ স্টোরি। প্রেমিককে না পেয়ে আত্মহননের চেষ্টা। এখন হিমু ভাই আসুন, মার ক্ষেত্রে বাবার নীলপদ্ম থিওরি অ্যাপ্লাই করি। থিওরি অনুযায়ী মা তার নীলপদ্মগুলি বাবাকে দিয়েছিল, সবকটাই দিয়ে দিয়েছিল। তাই যদি হয়, তাহলে পরন্ত যৌবনে মা জামিল চাচাকে দেওয়ার জন্য নীলপদ্ম পেলেন কোথায়? জামিল চাচা বিবাহিত একজন মানুষ, তার বড় মেয়ে মেডিকেলে পড়ছে। তিনি যখন তখন এই বাড়িতে আসেন। মার শোবার ঘরে দুজনে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করেন। শোবার ঘরের দরজাটা তারা পুরোপুরি বন্ধও করেন না, আবার খোলাও রাখেন না, সামান্য ফাঁকা করে রাখেন। মজার ব্যাপার না? হিমু কিছুই বলল না। আরেকটা সিগারেট ধরিয়ে মারিয়ার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে রইল। হিমু ভাই, বলো। বাবার নীলপদ্ম বিষয়ক হাস্যকর ছেলে মানুষের থিওরির কথা আমাকে বলবেন না। আচ্ছা, বলবো না। প্রেম নিতান্তই জৈবিক একটা ব্যাপার। নীলপদ্ম বলে একে মহিমান্বিত করার কিচ্ছু নেই। তাও স্বীকার করছি। হিমু ভাই, আপনি এখন বিদায় হন। আপনার চা আশা করি শেষ হয়েছে? হ্যাঁ, চা শেষ। আমাকে নিয়ে বাবার দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। বাবার কাছে শুনেছেন নিশ্চয়ই আমি বাইরে পড়তে চলে যাচ্ছি। এখানকার কোনো কিছু নিয়েই আর আমার মাথা ব্যথা নেই। বাবার সময় কাটছে না, সেটা তার ব্যাপার। আমি দেখব আমার নিজের জীবন, আমার ক্যারিয়ার। খুবই ভালো কথা। হিমু উঠে দাঁড়ালো। মারিয়া বলল, ও আচ্ছা, আরও কয়েক মিনিট বসুন। আপনাকে নিয়ে কী সব পাগলামি করেছি তা বলে নেই, আপনার শোনার শখ ছিল। হিমু বসল। মারিয়া তার দিকে একটু ঝুঁকে এলো। দামি কোনো পারফিউম সে গায়ে দিয়েছে। পারফিউমের হালকা সুবাস পাচ্ছে। হালকা হলেও সৌরভ নিজেকে জানান দিচ্ছে কঠিনভাবেই। মাথার উপর ফ্যান ঘুরছে। মারিয়ার চুল খোলা, সেই খোলা চুল ফ্যানের বাতাসে উঠছে। কিছু এসে পড়ছে হিমুর মুখে। ভয়াবহ একটা সুন্দর দৃশ্য। হিমু ভাই, বলো। একটা সময় আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ভয়ঙ্কর কষ্টের কিছু সময় পার করেছি। রাতে ঘুম হতো না। রাতের পর রাত জেগে থাকার জন্যই হয়তো মাথাটা খানিকটা এলোমেলো হয়ে গিয়েছিল। অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার হতো, অনেকটা হ্যালুসিনেশনের মতো। মনে করুন পড়তে বসেছি, হঠাৎ মনে হলো আপনি পেছনে এসে দাঁড়িয়েছেন, আমার বইয়ে আপনার ছায়া পড়ছে। তখন বুক ধকধক করতে থাকতো। চমকে পেছনে তাকিয়ে দেখতাম কেউ নেই। আপনাকে তখনই চিঠিটা লিখি, আপনি তার জবাব দেননি। আমাদের বাড়িতে আর আসেননি। না এসে ভালোই করেছি। তোমার সাময়িক আবেগ যথাসময়ে কেটে গেছে। তুমি ভুল ধরতে পেরেছ। হ্যাঁ, তা পেরেছি। ওই সময়টা ভয়ঙ্কর কষ্টে কষ্টে গেছে। রোজ ভাবতাম আজ আপনি আসবেন, আপনি আসেননি। আপনার কোনো ঠিকানা নেই আমাদের কাছে যে আপনাকে খুঁজে বের করব। আমার সে বছর এলেভেল পরীক্ষা দেবার কথা ছিল, আমার পরীক্ষা দেওয়া হয়নি। প্রথমত বই নিয়ে বসতেই পারতাম না। দ্বিতীয়ত আমার মনে হতো আমি পরীক্ষা দিতে যাব আর আপনি এসে আমাকে না পেয়ে ফিরে যাবেন। আমি রোজ রাতে দরজা বন্ধ করে কাঁদতাম। বলতে বলতে মারিয়া হাসল, কিন্তু তার চোখে অনেক দিন আগের কান্নার ছায়া পড়ল। এই ছায়া সে হাসি দিয়ে ঢাকতেই পারল না। হিমু বলল, তারপরেও তুমি বলছো নীলপদ্ম কিচ্ছু না, পুরো ব্যাপারটাই জৈবিক। হ্যাঁ বলছি। তখন বয়স অল্প ছিল, তখন বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি। চারপাশে কি ঘটছে তা দেখে শিখছি। হিমু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য খুবই দুঃখিত। চলে যাচ্ছেন? হ্যাঁ। আপনার চিঠি নিয়ে যান। 8 তারার চিঠি। এই হাস্যকর চিঠির আমার দরকার নেই। হিমু চিঠি নিয়ে পকেটে রাখল। সঙ্গে সঙ্গে মনে হলো আসাদুল্লাহ সাহেবের নীলপদ্ম থিওরি ঠিক আছে। এই তরুণী তার সমস্ত নীলপদ্ম হিমু নামের এক ছেলের হাতে তুলে দিয়ে তীব্র কষ্ট ও যন্ত্রণার ভেতর বাস করছে। এই যন্ত্রণা, এই কষ্ট থেকে তার মুক্তি নেই। হিমু তাকালো মারিয়ার দিকে। সে এখন মাথা নিচু করে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। অশ্রু গোপন করার জন্য মেয়েরা ওই ভঙ্গিটা মাঝে মাঝে ব্যবহার করে। মারিয়া। জি। ভালো থেকো। আমি ভালোই থাকব। যাচ্ছি। কেমন? আচ্ছা যান। আমি যদি বলি আপনি যেতে পারবেন না,
আপনাকে আমার সঙ্গেই থাকতে হবে। আপনি কি থাকবেন? থাকবেন না। কাজে যেতে চাচ্ছেন যান। গেট পর্যন্ত এগিয়ে দাও। না। ও আচ্ছা, আমার হাতটা দেখে দিয়ে যান। আমার ভবিষ্যৎটা কেমন হবে বলে দিয়ে যান। মারিয়া তার হাত এগিয়ে দিল। মারিয়া হাত দেখার জন্য হিমু আবারও বসল। খুব ভালো করে দেখবেন, বানিয়ে বানিয়ে বলবেন না। তোমার খুব সুখের সংসার হবে, স্বামী স্ত্রী এবং একটি কন্যার অপূর্ব সংসার। কন্যাটির নাম তুমি রাখবে চিত্রলেখা। মারিয়া খিলখিল করে হাসতে হাসতে হাত টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, থাক, আপনাকে আর হাত দেখতে হবে না। বানিয়ে বানিয়ে উদ্ভট কথা। আমি আমার মেয়ের নাম চিত্রলেখা রাখতে যাব কেন? দেশে কি মেয়ের নামের আকাল পড়েছে যে বাড়ির নামে মেয়ের নাম রাখবো? যাই হোক, আমি অবশ্য ভবিষ্যৎ জানার জন্য আপনাকে হাত দেখতে দেইনি। আমি আপনার হাত কিছুক্ষণের জন্য ধরতে চাচ্ছিলাম। এমনিতে তো আপনি আমার হাত ধরবেন না, কাজেই অজুহাত তৈরি করলাম। হিমু ভাই, আপনি এখন যান। প্রচণ্ড রোদ উঠেছে। রোদে আপনার বিখ্যাত হাঁটা শুরু করুন। মারিয়ার গলা ধরে এসেছে। সে আবার মাথা নিচু করে ফেলেছে। কয়েক মুহূর্তের প্রয়োজন নেই। মহাপুরুষ না, সাধারণ মানুষ হয়ে মমতাময় এই তরুণীটির পাশে এসে বসে। যে নীলপদ্ম হাতে নিয়ে জীবন শুরু করেছিল, সেই পদ্মগুলি তার হাতে তুলে দেয়। তারপরই মনে হলো, হে আমি কি করতে যাচ্ছি? আমি হিমু, হিমালয়। মারিয়া বলেছিল সে গেট পর্যন্ত হিমুকে এগিয়ে দিতে আসবে না, কিন্তু সে এসেছে। গেট ধরে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে মনে হচ্ছিল মারিয়া চাপা রঙের শাড়ি পরে আছে। এখন দেখে শাড়ির রং নীল। রোদের আলোয় রং বদলে গেল, নাকি প্রকৃতি হিমুর ভেতর বিভ্রম তৈরি করা শুরু করেছে। হিমু ভাই, বলো। যাবার আগে আপনি কি বলে যাবেন আপনি কে? হিমু বলল, মারিয়া, আমি কেউ না। আই এম নোবডি। আমি আমার এক জীবনে অনেককে এই কথা বলেছি। কখনো আমার গলা ধরে যায়নি বা চোখ ভেজে ওঠেনি। দুটো ব্যাপারই এই প্রথম ঘটল। মারিয়া হাসি মুখে হিমুর দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড রোদে হিমু হাঁটছে। ঘামে গা ভিজে চপচপে হয়ে গেছে। বড় রাস্তায় এসে জ্যামের ভেতরে এসে পড়ল। কার যেন বিজয় মিছিল বের হয়েছে, জাতীয় পার্টির মিছিল। ব্যানারে এরশাদ সাহেবের ছবি আছে। আন্দোলনের শেষে সবাই বিজয় মিছিল করছে। তারাই বা করবে না কেন? এই প্রচণ্ড রোদেও তাদের বিজয়ের আনন্দে ফাটা পড়ছে না। দলের সঙ্গে ভিড়ে যাবে কি না ভাবছে হিমু। একা হাঁটতে ইচ্ছে করছে না। মিছিলের সঙ্গে থাকার একটা সুবিধা হচ্ছে অনেকের সঙ্গে থেকেও একা থাকা যায়। কিছুক্ষণ হাঁটলেও মিছিলের সঙ্গে একজন হিমুর হাতে এরশাদ সাহেবের একটা ছবি ধরিয়ে দিল। এরশাদ সাহেবের আনন্দময় মুখের ছবি। প্রচণ্ড রোদে সে হাসি ম্লান হচ্ছে না। মিছিল কারওয়ান বাজার পার হলো। তারা গলা ফাটিয়ে স্লোগান দিতে দিতে এগোচ্ছে, পল্লীবন্ধু এরশাদ জিন্দাবাদ। হঠাৎ তাকে দেখে হিমুর পা খোড়া কুকুরটা তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। কারওয়ান বাজার তার এলাকা। সে হিমুকে দেখতে পেয়ে নিঃশব্দে তার পাশে পাশে চলা শুরু করেছে। তার খোড়া পা মনে হচ্ছে পুরোপুরি অচল। এখন আর মাটিতে ফেলতে পারছে না। 3 পায়ে অদ্ভুত ভঙ্গিতে লাফিয়ে লাফিয়ে চলছে। হিমু বলল, 3 পায়ে হাঁটতে তোর কষ্ট হচ্ছে না তো? কি বলতে চেষ্টা করলো কে জানে। কুকুরের ভাষা জানা থাকলে সুবিধা হতো। হিমুর জানা নেই। তারপরেও সে তার সঙ্গে কথা বলতে বলতে এগোচ্ছে। তুই যে আমার সঙ্গে আসছিস আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে খুব একা লাগে বুঝলি। আমার সঙ্গে কি আছে জানিস? পদ্ম, নীলপদ্ম। 5টা নীলপদ্ম নিয়ে ঘুরছি। কি অপূর্ব পদ্ম কাউকে দিতে পারছি না, দেয়া সম্ভব নয়। হিমুরা কাউকে নীলপদ্ম দিতে পারে না। চৈত্রের রোদ বাড়ছে। রোদটাকে হিমু জোছনা বানানোর চেষ্টা করছে। বানানো খুব সহজ, শুধু ভাবতে হবে। আজ গৃহতে গিয়ে জোছনা উঠেছে। চারিদিকে থুই থুই করছে জোছনা। ভাবতে ভাবতে একসময় রোদটাকে জোছনার মতো মনে হতে থাকবে। আজ অনেক চেষ্টা করেও তা পারছে না। ক্লান্তিহীন হাঁটা হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে।